রাজধানী ও চট্টগ্রাম সহ দেশের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ। 3 পার্বত্য জেলায় চরম ভোগান্তি, বিশুদ্ধ পানি ও খাবারের জন্য লাখ লাখ মানুষের আকুতি। ভোলায় রিং বেড়িবাঁধে ভাঙন, জোয়ার জলোচ্ছ্বাসে লোকালয়ে ঢুকে পড়েছে পানি, ব্যাহত হচ্ছে জনজীবন এবং জীবিকা। আমরা সবাই পানির সাথে যুদ্ধ করে আমরা এখানে থাকি। জোয়ারে যে সম্পূর্ণ জোয়ামশা জয় আমাকে ঘরও পানি ওঠে। এখন যদি সরকার কোনো উদ্যোগ নিত তাহলে হাজার হাজার মানুষের উপকারী হইতো। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে 5টি কোম্পানিকে নিয়ে পাইলট প্রকল্পের পরিকল্পনা, অতীত উদ্যোগের ব্যর্থতা খতিয়ে দেখার পরামর্শ। বিশৃঙ্খলা রেখে আপনি একটা আধুনিক বাস রুট ফ্র্যাঞ্চাইজির কথা বলছেন, এটা যে হোঁচট খাবে এটা অনেকটা জানাই ছিল। বিদেশি ঋণ শোধের চাপ কমছেই না, নতুন প্রতিশ্রুতি নেই গুরুত্বপূর্ণ 4 উন্নয়ন সহযোগীর। উদ্বিগ্ন নয় পরিকল্পনা কমিশন। শিকারির ফাঁদে আহত বাঘিনী ফিরছে সুন্দরবনে, পর্যবেক্ষণে থাকছে কলার প্রোটোকল। বিশেষজ্ঞদের আশা খাপ খাওয়াতে সমস্যা হবে না। বনের বাহিরে পরিচর্যার পরে আবার বনের মধ্যে ফেরত দেওয়া বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে একটা নতুনত্ব যোগ করবে। সে অনেক শক্তি সম্পন্ন হয়েছে, ক্ষিপ্রতা বেড়েছে, তার স্বাভাবিক স্বাস্থ্য ফিরে এসেছে। এক সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানি ভূখণ্ডে মার্কিন হামলা, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বড় পর্দায় আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে ঢল নেমেছে ফুটবল প্রেমীদের। ভোর থেকে রাজধানী জুড়ে মুষলধারে বৃষ্টি হলেও তা উপেক্ষা করে মেসি মার্টিনেজের খেলা দেখতে টিএসসিতে জড়ো হন দর্শকরা। নীল সাদা জার্সি আর পতাকা হাতে খেলা শুরুর আগেই তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। ম্যাচের শুরুর দিকে আর্জেন্টিনার প্রথম গোল পাওয়ায় উন্মাদনা ও উচ্ছ্বাস পারে কয়েক গুণ। বৃষ্টির মধ্যেই দর্শকরা মেতে ওঠেন আনন্দ উল্লাসে। ভক্তরা বলছেন 2022 সালের ধারাবাহিকতায় এবারও যোগ্য দল হিসেবে ফিফা ফুটবল বিশ্বকাপ ট্রফি জয় করবে মেসির আর্জেন্টিনা। দর্শক, ফিফা বিশ্বকাপের খবর জানতে এবারে যাচ্ছে ফেনীতে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, প্রথমার্ধের খেলা শেষে আর্জেন্টাইন সমর্থকরা কি বলছেন? পুরবী, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের পুরাতন জেল রোড, মাস্টারপাড়া এবং কলেজ রোডের যে 3 রাস্তার মোড় আছে, ঠিক এই 3 রাস্তার মোড়ে এখানকার যে সকল আর্জেন্টিনার সমর্থক দর্শক যারা আছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, তারা একদম পুরোটা ফুরফুরে মেজাজে রয়েছে, কারণ এর আগে সুইজারল্যান্ডে মুখোমুখি হয়েছিল 7 বার, সেখানে 5 বারে জয় পেয়েছে আর্জেন্টিনা, এর মধ্যে হচ্ছে 2 বারই ড্র হয়েছে। আজকের খেলার শুরুতে আর্জেন্টিনা যখনই গোল করেছে তখনই হচ্ছে যে এখানকার আর্জেন্টিনার যে সকল সমর্থক যারা আছে তারা এখানে গগন বিদারে চিৎকার করেছে, হই হুল্লোড় করেছে, ভুবুজেলার আওয়াজে এই যে 3 রাস্তার মোড়টি তারা প্রকম্পিত করে তুলেছে। আমি আপনাকে যদি বলি যে ফেনী যে 6টি উপজেলা আছে, সে 6 উপজেলার মধ্যে সোনাগাজী, ফুলগাজী, দাগনভূঞা, পরশুরাম, ছাগলনাইয়া এবং ফেনী সদরের বাইরেও ফেনীর যে পার্শ্ববর্তী জেলা রয়েছে কুমিল্লা, 14 গ্রাম, ওদিকে হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ের যে সকল আর্জেন্টিনার যে সকল সমর্থক যারা আছে তারা এখানে এসে খেলা দেখছে। তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এখানে খেলা দেখার মধ্যে এক ধরনের আনন্দ রয়েছে। কি তাদের কাছে এটি হচ্ছে যে একটি মিনি স্টেডিয়াম। আপনি জানেন যে এর আগে যে সকল খেলা হয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা, 3 রাস্তার মোড়টি একটি মিনি স্টেডিয়ামে পরিণত হয়। তবে আমরা আজকে কিছুটা দর্শক সমর্থক এখানে কম রয়েছে। আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের যে টানা বর্ষণ, সেই বর্ষণের কারণে যে কয়েকটি জেলার বন্যার আশঙ্কা রয়েছে, সেই বন্যার আশঙ্কার মধ্যেও ঝড় বৃষ্টি উপেক্ষা করে এখানে যে সকল আর্জেন্টিনার সমর্থক যারা আছে তারা এখানে খেলা দেখতে এসেছে। তবে এখানে আর্জেন্টিনার সমর্থকের বাইরে ব্রাজিল সমর্থকদেরকে আমরা উপস্থিতি দেখেছি। যখনই হচ্ছে সুইজারল্যান্ড আক্রমণ করে কিংবা ডিবলিং করে কিংবা আক্রমণ করার
চেষ্টা করে তখনই হচ্ছে যে সুইজারল্যান্ডের সমর্থকরা মূলত ব্রাজিলের সমর্থক তারা এখানে হচ্ছে যে ভুবজেলার আওয়াজে প্রকম্পিত করে তোলে। ইতিমধ্যে একটি গোল হয়েছে এবং কি আবারও যখন আক্রমণ করে যখনই হচ্ছে যে মেসির পায়ে বল আবার যখন আমরা দেখতে পাই যে স্ক্রিনে মেসিকে দেখা যাচ্ছে তখনই এখানকার আর্জেন্টিনার যে সকল সমর্থক যারা আছে তারা কিন্তু এখানে ভুবজেলার আওয়াজে প্রকম্পিত করে তোলে এবং কি তাদের গগন বিদারী চিৎকারে প্রকম্পিত হয়ে ওঠে। আমরা এখানকার দর্শক যারা তারা যেটি বলছে যে ঘরে বসে খেলা দেখার মধ্যে কোনো আনন্দ নেই, যার কারণে হচ্ছে যে তারা ঘরে আরাম আয়েশ ছেড়ে কিন্তু মূলত এখানে তিন রাস্তার মোড়ে খেলা দেখছে। আমরা একজন আর্জেন্টিনা সমর্থকের সাথে কথা বলবো, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা ঘরে খেলা না দেখে এখানে কেন খেলা দেখতে আসেন? আমরা সেই সকাল থেকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এখানে মেসির খেলা দেখতে ভালো লাগে, এই জন্য এখানে আমরা ঝড় বৃষ্টির মাঝেও মেসির খেলা দেখার জন্য এসেছি। এখানে খেলা দেখার মধ্যে আলাদা একটা মজা আছে। এখানে যেদিনে আর্জেন্টিনা খেলা হয় ওই দিনে একটা মিনি স্টেডিয়াম পরিণত হয়। এই জন্য আমরা চাই আর্জেন্টিনা আজকে জিতে সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে জিতে এবার চ্যাম্পিয়ন হবে। রবি, আপনি শুনেছেন এখানকার একজন আর্জেন্টিনা সমর্থকের কথা, তিনি যেটি আশা প্রত্যাশার কথা বলেছেন যে আর্জেন্টিনা ইতিমধ্যে একটি গোল করেছে, তারা বাকি যে সময় আছে সে সময় মেসির পায়ে থেকে জাদু দেখবেন, গোল দেখবেন এবং কি আর্জেন্টিনা যেটি হচ্ছে যে সেমিফাইনাল নিশ্চিত করবে। রবি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অতিরিক্ত সময় নরওয়েকে 2-1 গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। জোড়া গোল করে ইংলিশদের ত্রাতা জুড বেলিংহাম। মায়ামিতে প্রচন্ড গরমে প্রথমার্ধের বল পজিশনে দাপট ছিল ইংল্যান্ডের, কিন্তু আক্রমণের সংখ্যায় নরওয়ে ছিল এগিয়ে। ম্যাচের 36 মিনিটে লিড নেয় ভাইকিংসরা। স্কোরশিটে নাম তোলেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে ইংলিশরা সমতায় ফেরে। টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পান মিডফিল্ডার জুড বেলিংহাম। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় নরওয়ে। বল পজিশন, আক্রমণের সংখ্যা সবকিছুতেই এগিয়ে ছিল দলটি, কিন্তু নির্ধারিত সময় আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত 30 মিনিটে, যেখানে শুরুতে ম্যাচে নিজের দ্বিতীয় আর বিশ্বকাপের ষষ্ঠ গোল আদায় করে বেলিংহাম। 2-1 গোলের জয়ে সেমিতে পৌঁছায় থ্রি লায়ন্সরা। বন্দরনগরী চট্টগ্রামে কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রামের বাঁশখালীর বেশ কয়েকটি ইউনিয়ন পানিতে তলিয়ে আছে। পানিবন্দী কয়েক হাজার পরিবার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চম্বল, ছনুয়া, গন্ডামারা। ভেঙে গেছে ঘর, ভেসে গেছে ফসলি জমি ও চাষের মাছ। তবে গতরাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা স্বস্তি মিললেও সকাল থেকে ভারী বর্ষণে নতুন চিন্তার ছাপ পড়েছে বানবাসী মানুষের মুখে। এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সাথে মাঠে তৎপর সেনাবাহিনী। এদিকে গতরাতে কক্সবাজারের শহরতলির চন্দ্রিবা এলাকায় পাহাড় ধসে রোজিনা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। রাঙামাটির বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। শনিবার রাতে শহরের লোকনাথ মন্দিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, বন্যা ও পাহাড় ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়, তবে পরিবেশ রক্ষা ও সচেতনতার মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। পাহাড় ধস প্রতিরোধে পরিকল্পনাহীন কোনো উদ্যোগ নয়, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকৌশলগত নকশা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী। বৃষ্টি মাথায় নিয়ে বড় পর্দায় আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শকদের ভিড়। এ বিষয়ে আরো তথ্য জানাতে টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, ভোর থেকেই তো রাজধানীতে ভারী বর্ষণ, এই পরিস্থিতিতে বড় পর্দায় খেলা দেখতে আসা দর্শক সমর্থকদের ভিড় কেমন দেখছেন, এবং একই সাথে বৈরী আবহাওয়ায় রাজধানীর সার্বিক পরিস্থিতি সম্পর্কেও আমাদের জানাবেন। প্রথম বিষয় হচ্ছে এই বৃষ্টি তো এটি আজকের বৃষ্টি নয়, এক সপ্তাহ ধরে ভীষণ রকম বৃষ্টি হচ্ছে এবং সেটি সারা দেশে। আর ঢাকায় আজকে শেষ রাতে এবং ভোরবেলাতে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে, এক কথায় যে ঢাকার যে জায়গাগুলোতে আমরা সবসময় দেখি যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেই জায়গাগুলোতে এরই মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গিয়েছে। অন্য দিনগুলোতে টিএসসিতে যেই পরিমাণ দর্শকদের ভিড় হয়, সেই ভিড় আজকে খানিকটা কম বলাই যায়, কেননা এত বাধা উপেক্ষা করে যারা আজকে খেলা দেখতে এসেছেন তারা একেবারে নিখাদ ভক্ত, সেটি নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। এই বৃষ্টির মধ্যেও তারা ছাতা মাথায় দিয়ে, এবং বেশিরভাগের মাথায় এই মুহূর্তে আসলে ছাতা নেই, বরং একটা পর্যায়ে তারা ভিজে গিয়েছিল এবং এই ভেজা অবস্থাতেই তারা আজকে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে এই মুহূর্তে, সেটি তারা উপভোগ করছে। যদিও ম্যাচের
আর দ্বিতীয়ার্ধের খেলা চলছে, প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা এবং একটু পরপরই যখন আক্রমণে একটুখানি ভিড় জমাচ্ছে আর্জেন্টিনার দল, তখনই কিনা এই পুরো দর্শক সমর্থক যারা এখানে রয়েছেন প্রত্যেকে আসলে আনন্দে এবং উল্লাসে ফেটে পড়ছেন। খেলা বেশ জমজমাট এখন পর্যন্ত বলাই যায়, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা এগোচ্ছে এবং আপনি সেই চিত্র, সেই দৃশ্য টিএসসির এই যে ময়দান, ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে যে মাঠ, সেই মাঠে এই উদযাপনের যেই রকম সেটি আসলে দেখলে খুব পরিষ্কার রকমের বুঝতে পারবেন। তবে এই আবহাওয়া কিংবা এই বৃষ্টি সেটি আসলে আরও কতক্ষণ চলমান থাকবে সেই নিয়ে আবহাওয়া অধিদপ্তরের এক ধরনের পূর্বাভাস রয়েছে এবং আজকে দিনভর অন্তত এই বৃষ্টি চলবে, আপনি যেমনটি জিজ্ঞেস করছিলেন সেটি তো অন্তত বলাই যায়। তবে সব কিছুকে ছাপিয়ে আজকের এই ম্যাচে জিতে আর্জেন্টিনা সেমিফাইনাল নিশ্চিত করবে সেটি অন্তত প্রত্যাশা করছে প্রত্যেকটি দর্শক অনুরাগী। ধন্যবাদ আপনাকে তাজুল। প্লাবন পরিস্থিতির খবর জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং, সবচেয়ে বেশি পানিবন্দী ও দুর্গত মানুষরা ঠিক কোথায় অবস্থান করছে এবং পাহাড়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের এখন জানাবেন। বান্দরবনে যে টানা 7-8 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফলে যে পানি বিপদ সীমা অতিক্রম করে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, তো গতকাল থেকে রাত্রে উজারে বৃষ্টি না হওয়ায় কিছুটা পানি কমে গেছে, যার কারণে আপনি দেখতেছেন যে গতকাল কিন্তু এই পুরা এই হোটেলটি পানির তলে ছিল। আজকে পানি নেমে যাওয়ায় তারা কিন্তু আরেক সংগ্রামে নেমেছে। এই যে পানি নামার পরেও তাদের যে একটা দুর্যোগ, একটা সংগ্রাম, যাদের ঘর বাড়ি তলিয়ে গেছে, যাদের ঘর বাড়ি সংকর গর্ভে বিলীন হয়ে গেছে, তাদেরকে আবার নতুন করে ঘর বাঁধতে হবে। আর যাদের প্লাবিত তারা আবার এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। তবে আমি একটা জিনিস জানিয়ে রাখি, এখনো কিন্তু শঙ্খ এবং মাতামহরী নদীর পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়েই বইছে। যদি বা আজকে রাত্রে বৃষ্টি না হওয়ায় প্রায় 10 ফিটের মতো পানি নেমে গিয়েছিল। তবে আবহাওয়া খারাপ থাকার কারণে যদি আবার উজারে বৃষ্টি পড়ে তাহলে আবার প্লাবিত মানুষের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছবে। পুরবি ভোলা লালবহুর উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের করতোয়া আবাসন এলাকায় তেঁতুলিয়া নদীর ভাঙন আর জোয়ারের পানিতে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন। রিংবেড়ি বাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা দেয়, প্রতিটি জোয়ারে প্লাবিত হচ্ছে বসতঘর, ভেসে যাচ্ছে গবাদি পশু। দীর্ঘদিনেও স্থায়ী সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তারা বলছেন, শুধু জরুরি সংস্কার নয়, টেকসই সমাধানে সিসি ব্লকের স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি। এভাবেই জোয়ারের পানি ঢুকছে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের করতোয়া আবাসন প্রকল্প সহ আশপাশের এলাকায়। জোয়ারের পানি ভাঙা বেড়িবাঁধ দিয়ে উপচে লোকালয়ে ঢুকে পড়ায় প্লাবিত হচ্ছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। প্রায় 2 দশক আগে তেঁতুলিয়া নদীর তীরবর্তী মানুষকে জোয়ার ও জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষায় নির্মাণ করা হয় করতোয়া আবাসন প্রকল্প এবং এর চারপাশে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ রিংবেড়ি বাঁধ। সর্বশেষ 2022 সালে বাঁধটির সংস্কার করা হলেও এরপর আর কোনো বড় ধরনের কাজ করা হয়নি। এরই মধ্যে প্রায় 1.5 বছর আগে জোয়ারের প্রবল চাপে বাঁধের প্রায় 400 মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায় অন্তত 7 থেকে 8টি অংশ। এরপর থেকে প্রতিটি জোয়ারে বাঁধ উপচে কিংবা ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে বসতবাড়ি। আমরা সবাই পানির সাথে যুদ্ধ করে আমরা এখানে থাকি। জোয়ারে যে সম্পূর্ণ জোয়ামসা জয় আমাকে ঘরও পানি উঠলে আমরা খাদ্য খানার রান্না খামু এমন কোনো পরিবর্তন থাকে না। আমরা গরু ফালি, হাঁস ফালি, মুরগি ফালি, হয়তো ছাগল বেড়া ফালি, জোয়ারে পানি উঠি আমি ওই জিনিস কি বাসা যাও। জলস্রোত হইলে মানে একদম ভরে যায়, বেড়ে ভেঙে গেছে। আর আপনার হলো ওই যে জিও ব্যাগ দিছে, এগুলি কিছুই নেই, সব নদী বিলীন করে নিয়ে গেছে। জোয়ারের পানিতে শুধু ঘর বাড়ি নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের জীবিকা, ভেসে গেছে গবাদি পশু, নষ্ট হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। প্রতিদিনই অনিশ্চয়তা আর আতঙ্ক নিয়ে বসবাস করছেন করতোয়া আবাসনের হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, 1.5 বছর ধরে একই দুর্ভোগ চললেও নেওয়া হয়নি স্থায়ী কোনো উদ্যোগ। 2 বছর পর্যন্ত আমরা ওর কাছে অনেক রিকোয়েস্ট করছি, ওরা কথা আমাকে কোনো গুরুত্ব দেয়নি। ব্রিজ সাইডের কাজগুলো দেন তো দ্রুতভাবে করে দেয়। জলস্র হইলে তারা পানির মুখোমুখি ভোগ করতে হয়। এখন যদি সরকার কোনো উদ্যোগ নিত তাহলে হাজার হাজার মানুষের উপকারী হইতো। ক্ষতিগ্রস্ত রিংবাঁধের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। জিও ব্যাগ ও মাটি দিয়ে সংস্কারের কাজ দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
300 মিটার অংশ আসলে অধিক ঝুঁকিপূর্ণ। এটা রক্ষার্থে মাননীয় স্পিকার মহোদয় আমাদের কিন্তু জিও লটা প্রদান করেছে। আমরা অলরেডি কিন্তু এটা জিও ব্যাগ সহ অন্যান্য সরঞ্জাম রেডি করেছি। এটা ভাঙন প্রতিরোধে আমাদের অতি শীঘ্রই কাজ শুরু হবে। করতোয়া আবাসনে 260টি বসতঘরে প্রায় 1,500 মানুষের বসবাস। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থতার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জমির উদ্দিন সরকার 2 দফা বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2বার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত 8টা থেকে 2.25 ঘণ্টা ব্যাপী চলা বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্যরা অংশ নেন। বিদেশে চিকিৎসাধীন থাকা মির্জা আব্বাসও ভার্চুয়ালি যোগ দেন বৈঠকে। তবে বৈঠক শেষে দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে 1.5 বছর আগে চালু হয়েছিল কাউন্টার ও ই-টিকিট ভিত্তিক বাস সেবা। লক্ষ্য ছিল যাত্রীদের ভোগান্তি কমানো, নির্ধারিত স্টপেজ নিশ্চিত করা এবং ভাড়া আদায়ে স্বচ্ছতা আনা। কিন্তু অল্প সময়ের মধ্যেই থেমে যায় সেই উদ্যোগ। এখন আবার নতুন পরিকল্পনার কথা বলছেন সংশ্লিষ্টরা। তবে প্রশ্ন উঠছে, অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা না নিলে নতুন উদ্যোগ কতটা সফল হবে? বিস্তারিত তানভীর সিদ্দিক টিপুর রিপোর্টে। ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। কথা ছিল বাসের জন্য যাত্রীদের আর ছোটাছুটি করতে হবে না, ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তর্কও কমবে, নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামাও বন্ধ হবে। 2025 সালের ফেব্রুয়ারিতে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে চালু হয় কাউন্টার ও ই-টিকিট ভিত্তিক বাস সেবা। 26টি কোম্পানির বাসকে 4টি জোনে ভাগ করে নির্দিষ্ট রুট ও রং নির্ধারণের উদ্যোগ নেয় সরকার। কিন্তু কয়েকদিনের মধ্যেই থেমে যায় সেই উদ্যোগ। শুরুতে কিছু কাউন্টারে টিকিট বিক্রি হলেও পরে সেগুলো উধাও হয়ে যায়। বাস চলতে থাকে আগের নিয়মেই। ফুটওভার ব্রিজের নিচে যাত্রী নামাবেন না, ওঠাবেন না। এখনো যেখানে সেখানে যাত্রী ওঠানামা করছে। ট্রাফিক পুলিশের তৎপরতাও মানছেন না অনেক চালক। এখানে জায়গা না ঠিক আছে, কিন্তু এইখানে স্টপিস হয়, আপনি মেন স্টপিসে যাবেন, ওই জায়গায় বাস থামবেন না, আপনি করবেনটা কি? আমরা দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এসে দাঁড়াচ্ছে, সামনে দাঁড়াচ্ছে, বললেও চলে যায় না, মানে হাসি মারতেছে, বলতেছি যে স্টপিস থেকে তোলেন, শুনে না। অনেক সময় দেখা যায় যাত্রীরাও আমাদের উপরে ক্ষেপে উঠতেছে। কেন ব্যর্থ হলো এই উদ্যোগ? ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, 700টির বেশি কাউন্টারে পিওএস মেশিনের মাধ্যমে টিকিট বিক্রির পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়েছিল। তবে জনবলের অদক্ষতা ও নিয়মিত পরিচালনায় ব্যর্থ হওয়ায় তা বন্ধ হয়ে যায়। ওই যে কোম্পানিকে আমরা কন্ট্রাক্টে দিলাম, তারা 778টা স্টপেজে দ্বিগুণ লোক লাগবে, প্লাস এগুলি ম্যানেজমেন্টের জন্য সুপারভাইজার আরও লোক লাগবে, প্রায় তাদের 2,500-3,000 লোক লাগে। এই লোকগুলিকে নিয়োগ দিয়ে ট্রেনিং দিয়ে তারা যখন প্রিপেয়ার করলো, দেখলাম, আমরা বললাম যে আমরা ট্রায়ালে যাই। তারা যে নিয়োগ দিয়েছে, লোকজনকে ট্রেন করছে, তারা ফুললি ট্রেন্ড আপ নয়। এমন লোক দেখলাম যে প্রায় 1/3। 6টার থেকে আমার গাড়ি চলবে, 6টায় যে যাত্রী যাবে 6টায় তো তাকে টিকিট দিতে হবে। এই কাজটা তারা পারফেক্টলি করতে পারে না। এখন 5টি কোম্পানিকে নিয়ে ছোট পরিসরে নতুন পাইলট প্রকল্পের পরিকল্পনা চলছে। পাশাপাশি ভ্যালিডেটর যুক্ত ইলেকট্রিক বাস চালু এবং অ্যাপ বা বিকাশের মাধ্যমে আগাম টিকিট কেনার ব্যবস্থার কথাও জানায় মালিক সমিতি। চালকদের জন্য থাকবে বেতনসহ সুযোগ সুবিধা। দীর্ঘমেয়াদে 384টি কোম্পানিকে ফ্র্যাঞ্চাইজির আওতায় এনে 35টিতে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। 384টা কোম্পানি আমরা পাইছি এখানে এসে। এখন আমরা যে ফ্রান্সাইজিতে নির্ণয় করছি, এখানে কিন্তু মাত্র 35টা কোম্পানি হবে টোটাল শহরতলি মিলে। পাইলট আকারে ওই যে 5টা কোম্পানি একত্রে আছে, আমরা সবগুলি না ধরে 5টাকে এক করে অন্তত এখানে ধরেন একসাথে 3,000 লোককে অপারেট না করে 100 লোক লাগবে।
এটাকে শক্তভাবে করা যায় কিনা। ফ্রাঞ্চাইজ ওয়েতে যেই গাড়ি, এখানে আমরা আগাচ্ছি ইলেকট্রনিক গাড়ি আনার জন্য। ওই গাড়িগুলিতে আসবেই এমন ওটা ভ্যালিডিটর থাকবে, আপনি বাসার থেকেও এই কোম্পানির অ্যাপসে টিকিট নিয়ে আসতে পারবেন। দুষ্ট চক্রটা আসলে ভাঙতে হবে। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামানের মতে সমস্যা কারিগরি নয়, মূল সংকট রাজনৈতিক সদিচ্ছার। অতীতের ব্যর্থতার কারণ ও দায় নির্ধারণ ছাড়া নতুন উদ্যোগও টেকসই হবে না। বিশৃঙ্খলা রেখে আপনি একটা আধুনিক বাস রুট ফ্র্যাঞ্চাইজির কথা বলছেন, এটা যে হোঁচট খাবে এটা অনেকটা জানাই ছিল। গণপরিবহন যদি বিশৃঙ্খলায় থাকে, এটা বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী যারা আছে তারা কিন্তু চাচ্ছে না যে এটা শৃঙ্খলায় আসুক। বিশৃঙ্খলা রাখলে এখানে চাঁদাবাজি হবে, এক্সটর্শন হবে, পদ পদবি পাওয়া যাবে, বড় বড় স্টাডি হয়ে আছে, কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারছি না। তো সেই জায়গায় আমি যেটা বললাম, রাজনৈতিক সদিচ্ছার এখানে কোনো বিকল্প নাই। এটা কোনো টেকনিক্যাল সমস্যা না। সরকার যদি মনে করে এটা করতে হবে মানে করতে হবে, তাহলে এটা সম্ভব। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর পথ বহুদিন ধরেই জানা, কিন্তু বাস্তবায়নের অভাবেই ভোগান্তি থেকে যাচ্ছে নগরবাসীর। সরকার যায়, সরকার আসে। রাজধানীর সড়কের শৃঙ্খলা আনতে নেওয়া হয় একের পর এক নতুন নতুন উদ্যোগ, কিন্তু রাস্তার চিত্র বলছে কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি, সব কিছুই রয়ে গেছে কাগজে কলমে। প্রশ্ন এখন, এই গণপরিবহনের নৈরাজ্য বন্ধে ধরি মাছ নাছুই পানি খেলা বন্ধ হবে কবে? তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরে কৃষকদের আগাম আবহাওয়ার তথ্য দিতে জেলার 56টি ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থাপন করা হয়েছিল আবহাওয়া বোর্ড। কিন্তু জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এই জেলায় প্রকল্পটি কৃষকদের কোনো উপকারেই আসেনি, বরং অপচয় হয়েছে সরকারি অর্থ। বেশিরভাগ স্থানে খুঁজে পাওয়া যায়নি যন্ত্রাংশ, আর যাদের জন্য এত আয়োজন সে কৃষকরা জানেনই না এই উদ্যোগের কথা। জামালপুরের মেলান্দহ উপজেলার কৃষক শাহাদাত হোসেন নয়নগর ইউনিয়ন পরিষদ থেকে প্রায় 4 কিলোমিটার দূরে 2 বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছিলেন। টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় সেই স্বপ্নের ফসল ঘরে তুলতে গিয়ে পড়েছেন বিপাকে। অথচ তার মতো কৃষকদের কাছে দুর্যোগের 3 দিন আগেই পৌঁছে যাওয়ার কথা পূর্বাভাস। কিন্তু ইউনিয়ন পরিষদের আবহাওয়া বোর্ড সম্পর্কে কতটুকু জানেন এই কৃষক? এই বার্তাটা যদি আমরা জানতাম ইউনিয়ন পরিষদ থেকে, তাহলে আমরা 2 দিন আগেই কাটতাম ধানটা। ধান অর্ধেক ধান আমাদের নষ্ট খেতে। বন্যা, খরা, অতিবৃষ্টি কিংবা শৈত্যপ্রবাহের মতো দুর্যোগের বিষয়ে অন্তত 3 দিন আগে ও পরে তথ্য জানাতে ইউনিয়ন পরিষদগুলোতে বসানো হয় অটোমেটিক রেইন গেজ ও অ্যানালগ আবহাওয়া ডিসপ্লে বোর্ড। 5 বছর আগে রেইন গেজ মেশিনারিজ স্থাপন করা হলেও বেশিরভাগ ইউনিয়নে সেগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কিছু জায়গায় থাকলেও তা ব্যবহারের উপযোগী নয়। ডিসপ্লে বোর্ডগুলোতে আপডেট হয় না তথ্য। কোনো কোনো স্থানে একদিনের জন্যও চালু হয়নি এই সেবা। জিনিসটা যে কি আমি আজ পর্যন্ত শুনিনি, খালি দেখছি খালি ঢাকা। ইউনিয়ন পরিষদের তো যদি লাঙ্গেরে জানাইতো আবহাওয়ার খবর, তাহলে তো আমরা এত কষ্ট করতাম না। এই সেবাটি যদি আবার কাঙ্ক্ষিত মাত্রায় আবার চালু করা যায়, তাহলে কৃষকরা কাঙ্ক্ষিত সেবা পাবে। বিশ্বব্যাংকের অর্থায়নে 2022-23 অর্থ বছরে এসব আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের তথ্য অনুযায়ী কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পে প্রতিটি ইউনিয়নে ব্যয় হয়েছে 5,24,241 টাকা। জেলার 56টি ইউনিয়নে মোট ব্যয় হয় 2,93,57,441 টাকা। কৃষিবিদ ও সচেতন নাগরিকদের অভিযোগ, মাঠ পর্যায়ে প্রয়োজন ও বাস্তবতা যাচাই ছাড়াই প্রকল্প নেওয়ায় ভেস্তে গেছে পুরো উদ্যোগ। যারা এই প্রকল্প বাস্তবায়ন করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, এবং প্রকৃতপক্ষে এই তথ্যবোর্ডটা কৃষকের জন্য প্রয়োজন। ডিজিটাল কোনো বোর্ডের ব্যবস্থা করা যেত, তাহলে কৃষকদের উপকার হইতো এবং আগাম পূর্বাভাস পাইতো, আবহাওয়া বিভিন্ন পূর্বাভাস এগুলো দেখে তারা উদ্বুদ্ধ হইত। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে ঝুলিয়ে রাখা ডিজিটাল আবহাওয়া ডিসপ্লেটিও বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। আর এই প্রকল্পের মেয়াদ শেষ হয়, নতুন কোনো উদ্যোগ নেওয়ার নির্দেশনা নেই বলে জানায় জেলা কৃষি বিভাগ। একটি প্রকল্প ছিল, সেই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে আমাদের এই তৎপরতা ছিল। আমরা এখন যেটা চাচ্ছি, দ্বিতীয় ফেজ অথবা নতুনভাবে যাতে প্রকল্পটা আসে, যাতে আধুনিকায়নের মাধ্যমে এটা হয়। আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের বোর্ডের মাধ্যমে বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, ঝড়ের পূর্বাভাস, আলোক ঘণ্টাসহ 10টি বিষয়ে তথ্য সংগ্রহ ও তা প্রকাশের কথা ছিল।
প্রকৃতির এমন বৈরী আবহাওয়াতেও কৃষকরা পাচ্ছেন না কোনো তথ্য। মাঠ পর্যায়ে কৃষকরা বলছেন তাদের কাছে কখনোই পৌঁছায়নি আবহাওয়া বোর্ডের এই সংক্রান্ত কোনো তথ্য। সেই জায়গা থেকে কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি আসলে লোক দেখানো বা অর্থ লোপাট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। বিদেশি ঋণ পরিশোধের চাপ কমছেই না। গত এক বছরে আগের তুলনায় প্রায় 11 ভাগ অর্থ বেশি শোধ করেছে বাংলাদেশ। একই সময় প্রকল্পের অর্থ ছাড় কমেছে প্রায় 19 ভাগ। নতুন প্রতিশ্রুতি দিচ্ছে না গুরুত্বপূর্ণ 4 ঋণদাতা। যদিও এতে উদ্বিগ্ন নয় পরিকল্পনা কমিশন, বলছে হুট করে নয়, যাচাই বাছাই করে প্রকল্পের ঋণ চাওয়া হচ্ছে। এতে প্রবাহ কিছুটা কমলেও সামনে তা বাড়তে পারে। গত 2 বছরে বিদেশি ঋণ নিয়ে অস্বস্তি বেড়েছে। 2024-25 অর্থ বছরের প্রথম রেকর্ড $4 বিলিয়ন কিস্তি শোধ করেছিল বাংলাদেশ। বিদায়ী অর্থ বছরের 11 মাসে তার চেয়ে বেশি শোধ করেছে সরকার। মুদ্রার হিসেবে যার পরিমাণ প্রায় $413 কোটি, যার বড় অংশই গেছে বিশ্বব্যাংক, এডিবি ও জাপানের কাছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির প্রতিবেদন বলছে, জুলাই অভ্যুত্থানের পর থেকে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি ভারত। আগের লাইন অফ ক্রেডিটের আওতায় মিলছে $736 কোটি, সেখান থেকে বিদায়ী অর্থ বছরের 11 মাসে মিলেছে $25 কোটি। নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি রাশিয়া। অর্থ এসেছে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। আগের নেয়া ঋণের $43 কোটি ছাড় করেছে জাপান। সারা নেই বেইজিং ভিত্তিক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবির। তবে কয়েকটি দাতা সংস্থার সাথে মিলিয়ে কনসোর্টিয়াম ঋণের ব্যাপারে আগ্রহ আছে সংস্থাটির। ফরেন লোন তো আমরা নিতে কোনো অসুবিধা নেই। আমি দেখি যদি সেটা ভালো উদ্দেশ্যে হয়, সেখানে যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমি যদি $1 খরচ করে $5 আমার রিটার্ন আসে, আমার অসুবিধা কি ফরেন লোন নিতে? ফরেন রিজার্ভের জন্য তো ফরেন লোন লাগবেই, সেটা নিয়ে সমস্যা না। সমস্যা হচ্ছে আমার ডেট সার্ভিসিং লায়াবিলিটিটা কেমন হচ্ছে, আমার ফিসক্যাল ডেট ম্যানেজমেন্টটা কী হচ্ছে, ফিসক্যাল সাস্টেনেবিলিটি এনশিওর করছি কিনা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সেগুলো দেখার জন্য আমরা ডেট ম্যানেজমেন্টও কিছু সংস্কারের কথা বলছি। এই মুহূর্তে বাংলাদেশি বিদেশি ঋণের দায় প্রায় $8,000 কোটি। আবার প্রকল্পের বাস্তবায়ন ধীর হওয়ায় প্রতিশ্রুতি ও অর্থছাড় কমিয়েছে উন্নয়ন সহযোগীরা। এর মাঝেই বাজেট সহায়তা নিয়ে আলোচনা চলছে IMF এর সাথে। ব্যাংক খাত শক্তিশালী করতে $45 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। তেল, গ্যাস ও সার কিনতে অর্থ দেবে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান ITFCO। যে প্রকল্প আপনার 1 বার 2 বার 3 বার 4 বার রিভাইজ হচ্ছে, তার রেট অফ রিটার্ন কি আর আগের মতো থাকে? কিন্তু এটা কখনোই করে না। এই প্র্যাকটিসগুলো এই সরকার করবে কিনা, ইট ইজ দ্য ক্রিটিক্যাল থিং। এইটা হলো হিস্ট্রিতে আমাদের লাইফ চেঞ্জিং হবে, এই সরকার আর ওই সরকার। এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু ঋণ $1,24,000। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 6 মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরছে শিকারীদের ফাঁদে আহত রয়্যাল বেঙ্গল টাইগার। সবকিছু ঠিক থাকলে আজ সকালে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চকপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে বাঘিনীকে অবমুক্ত করবে বন বিভাগ। প্রাণীটির গতিবিধি পর্যবেক্ষণে সংযুক্ত করা হবে কলার প্রোটোকল বা রেডিও কলারিং। সুন্দরবনে চলতি বছরের 3 জানুয়ারি হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়ে বাঘিনীটি। দীর্ঘ সময় লোহার ফাঁদে আটকে থাকায় তার বাঁ পায়ে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। খবর পেয়ে বাঘিনীটিকে উদ্ধারে নামে পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী ফরেস্ট টহল ফাঁড়ির বনকর্মীরা। 2 ঘন্টার বেশি সময় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। নেওয়া হয় খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে। সেখানে বনকর্মীদের সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে বাঘিনীটি। বাংলাদেশেই প্রথম বন থেকে কোনো আহত বাঘ, ফাঁদে আটকা বাঘ, এটি উদ্ধার করে পরবর্তীতে এটিকে চিকিৎসা সেবা দিয়ে এটিকে সুস্থ করে তোলা হয়েছে। আমরা এখন মোটামুটিভাবে আন্দারমানিকের পাশে ছাড়ছি এবং এটা তারই এলাকা। বন কর্মকর্তা ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, প্রায় 6 মাসের সেবা ও যত্নে স্ত্রী বাঘটি এখন পুরোপুরি সুস্থ। বনে ফিরে যেন শিকার ধরতে সমস্যা না হয়, সেজন্য গেল 1 মাস তাকে খাবার হিসেবে জীবন্ত প্রাণী দেওয়া হয়। নিঃসন্দেহেই দীর্ঘ 6 মাস পর্যন্ত একটা সুন্দরবনের বাঘকে বনের বাহিরে পরিচর্যার পরে আবার বনের মধ্যে ফেরত দেওয়া বাংলাদেশের বাঘ সংরক্ষণ তথা বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে একটা নতুনত্ব যোগ করবে। এর যে ক্ষতটা ছিল সেটি শুকিয়ে এসেছে এবং পরিপূর্ণভাবে ভরাট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সে অনেক শক্তি সম্পন্ন হয়েছে, ক্ষিপ্রতা বেড়েছে, তার স্বাভাবিক স্বাস্থ্য ফিরে এসেছে, সে আর ওই রকম শীর্ণকায় নেই।
অবমুক্ত করার পর বাঘিনীটিকে পর্যবেক্ষণে রাখতে কলার প্রোটোকল বা রেডিও কলারিং সংযুক্ত করা হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তরের অধীনে সরকারি শিশু পরিবারের 6ষ্ঠ শ্রেণীর এক শিশুরী 27 সপ্তাহের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দর্জিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি দায়িত্ব অবহেলায় অভিযোগে শিশু পরিবারের 5 কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফরিদপুর সরকারি শিশু পরিবার সমাজসেবা অধিদপ্তরের অধীনে এতিম শিশু ও কিশোরীদের সরকারি আশ্রয় কেন্দ্র। গত 6 জুন শিশু পরিবারে থাকা এক কিশোরী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় চিকিৎসকের কাছে। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ওই কিশোরী 27 সপ্তাহের বেশি অন্তঃসত্ত্বা। পরে প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সে মামলায় গত 8 জুলাই গ্রেফতার করা হয় শিশু নিবাস সংলগ্ন বাজারের দর্জি মোহাম্মদ ওয়াহিদ শেখকে। মামলায় অভিযোগ করা হয় চলতি বছরের 5 জানুয়ারি বিদ্যালয়ে যাওয়া আসার পথে চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে দর্জি মোহাম্মদ ওয়াহিদ শেখ। এই ঘটনা জানাজানি হলে শুরু হয় সমালোচনা। প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। সরকারি একটা জায়গায় তো যদি সেই নিরাপত্তা না থাকে তো মানুষ কেন সরকারের উপরে বা সরকারের প্রতিষ্ঠানের উপর ভরসা রাখবে? তাই এই ঘটনাটা অন্তঃসত্ত্বার ঘটনাটা যেখানেই ঘটুক, ভিতরেই হোক বা বাইরে হোক, যেখানেই হোক, সেই দায়িত্ব কিন্তু আলটিমেটলি কর্মকর্তাদের উপর এসে পড়ে। পুলিশ বলছে মামলার পর অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। স্কুলে আসা যাওয়ার পথে আসামি ওয়াহিদ শেখ তাকে চকলেট কেনার প্রলোভন দেখিয়ে চকলেট দিয়ে তাকে দর্শন করে। দর্শনের ফলশ্রুতিতে সে অন্তঃসত্ত্বা হয়ে যায়, যার আনুমানিক বয়স 6 মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায়। তো উক্ত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা রুজু করি এবং ওই আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করি। বিচার চলমান দাবি করে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সমাজসেবার এই কর্মকর্তা। এরই মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে সরকারি শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, কম্পিউটার অপারেটর আবির দাস সহ 5 জনকে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। তাপস সরকার, যমুনা নিউজ। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে মাদারীপুরের ডাসারে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য। শনিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে এমপির নিজ বাসভবনের হলরুমে ছিল মতবিনিময় সভারই আয়োজন। সভায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার উপজেলার বিএনপির সভাপতি, কালকিনি উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সহ ডাসার উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ে ভিসি ও শিক্ষক নিয়োগে দলীয়করণ থেকে বের হতে পারেনি রাষ্ট্র। সব শিক্ষককে রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠন আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনারে এসব কথা বলেন বক্তারা। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবোত্তর শিক্ষা সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা শীর্ষক সেমিনার হয়। বক্তারা বলেন, দলীয় লোকদের শিক্ষক হিসেবে নিয়োগ বন্ধ করতে হবে। মেধার ভিত্তিতে নিয়োগ না হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আফম খালিক হোসেন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা মানুষকে ধর্মহীন করে দিচ্ছে। আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান প্রত্যেক শ্রেণীর জন্য কোরআন শিক্ষক নিয়োগের দাবি জানান। সরকার দলীয় লোকেরাই ভাইস চ্যান্সেলর হবে, বাংলাদেশ সারা পৃথিবীর কোনো দেশে নেই। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সমস্ত শিক্ষক নিয়োগ এবং ভিসি নিয়োগে দলীয়করণের ঊর্ধ্বে রাষ্ট্র এখনো উঠতে পারে নাই। আমার বাংলাদেশে হাজার হাজার মেধাগুলো পাচার হয়ে গেছে, সেটা নিয়ে এই দেশের একজন রাজনীতিবিদ কথা বলে না। নারায়ণগঞ্জে জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর চাষাড়া একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আবুল কালাম। অনুষ্ঠানে বক্তারা নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, যার সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি।
এর আগে চ্যানেল ওয়ানের নাফিজ আশরাফকে সভাপতি ও যমুনা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট আমির হোসেন স্মিথকে সহ-সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 9 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটি নির্বাচিতদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ডাকাতি হওয়া 31টি গরু বোঝাই একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জিম্মি করে রাখা ট্রাকের চালক ও হেলপারকেও উদ্ধার করা হয়। তবে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পুলিশ জানায়, বুধন্তি এলাকায় একটি গরু ভর্তি ট্রাক ডাকাতি হয়েছে এমন খবর পায় তারা। পরে ট্রাকটির পিছু নেয় পুলিশ। ধাওয়ায় মহাসড়ক ছেড়ে সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে চলে যায় ডাকাতরা। এক পর্যায়ে ট্রাকটি রেখে পালায় তারা। পুলিশ জানিয়েছে, ডাকাত সদস্যদের ধরতে অভিযান চলছে। এক সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানের ভূখণ্ডে হামলা চালালো যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে আইআরজিসি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের অভিযোগ, শনিবার সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। আগুন লেগে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাগরে আটকা পড়ে সেটি। এ ঘটনায় নিখোঁজ একজন ক্রু। তেহরানের দাবি, অনুমোদনহীন রুটে যাওয়ার চেষ্টা করায় সতর্কতামূলকভাবে গুলি ছুড়েছে তারা। হরমুজে বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হওয়ার জবাবে ইরানে অভিযান চালানো হয়েছে দাবি ওয়াশিংটনের। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বন্দর আব্বাস সহ কয়েকটি শহরে। মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ফিলিপাইন ও জাপানে তাণ্ডবের পর শক্তিশালী টাইফুন বাভি এবার আঘাত হানল চীনের মূল ভূখণ্ডে। শনিবার সন্ধ্যায় তীব্র বাতাস সহ উপকূলীয় শহর তাইঝৌতে চালায় তাণ্ডব। প্রায় 1000 কিলোমিটার ব্যাপ্তি নিয়ে এগিয়ে চলে টাইফুনটি। এরপর মধ্যরাতে আঘাত হানে ওয়ানঝৌ শহরে। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো দুর্যোগের কবলে চীনের পূর্বাঞ্চল। দুর্যোগের প্রকোপ থেকে বাঁচতে কয়েকটি প্রদেশে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে 4400 ফ্লাইট। বিপর্যস্ত রেল সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে ফিলিপাইন, জাপান ও তাইওয়ানে আঘাত হানায় টাইফুন। ফিলিপাইনের দুর্যোগে 17 জন প্রাণ হারিয়েছে। রানওয়ে সম্প্রসারণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা 136 বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ স্থানান্তরে উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড পূরণ এবং বিমানবন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত, জানিয়েছে কর্তৃপক্ষ। কলকাতা প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রায় 150 বছরের ইতিহাসের সাক্ষী গৌরীপুর জামে মসজিদ। স্থানীয়দের কাছে এটি বাকরা মসজিদ নামেও পরিচিত। এবার বিমানবন্দরের সম্প্রসারণ এবং উড়োজাহাজ চলাচলের নিরাপত্তার স্বার্থে সেই মসজিদটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় রানওয়ে থেকে মসজিদটির দূরত্ব মাত্র 165 মিটার। অথচ আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী রানওয়ের পাশে স্থায়ী স্থাপনার ন্যূনতম দূরত্ব হওয়া উচিত 240 মিটার। রানওয়ের এত কাছে স্থাপনা থাকায় আধুনিক ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস বসানো সম্ভব হচ্ছিল না। একই সঙ্গে রানওয়ের টাচডাউন পয়েন্টও ছোট করে রাখতে হয়েছে। ফলে বড় আকারের আন্তর্জাতিক উড়োজাহাজ দ্বিতীয় রানওয়েটি ব্যবহার করতে পারছিল না। এই মসজিদটা থাকার জন্য এয়ারপোর্টে রানওয়ে সম্প্রসারণ হতে পারছে না, এবং রানওয়ে সম্প্রসারণ হতে না পারার জন্য অনেক বড় বড় এয়ারলাইন্স এখানে কিন্তু আসতে পারছে না। বড় বড় এয়ারলাইন্স না আসতে পারার জন্য যেভাবে এয়ারপোর্টের রেভিনিউ লস হচ্ছে, এখানে লোকদের কর্মসংস্থান লস হচ্ছে এবং সার্বিকভাবে এয়ারপোর্টের বিকাশ আটকে আছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের বাইরে মসজিদটি স্থানান্তর করা হবে। এরই মধ্যে জমি দেখতে বলা হয়েছে মসজিদ কমিটিকে।
1924 সালে কলকাতা বিমানবন্দর চালু হওয়ার অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল গৌরীপুর জামে মসজিদ। পরে 1962 সালে বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও মসজিদটি থেকে যায় বিমানবন্দরের ভেতরেই। সেই থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মুসল্লিরা সেখানে যাতায়াত করে আসছেন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।